আনন্দটা যদি ধরে রাখতে পারতাম তাহলে। হ্যাঁ দিদি, ঠিকই বলেছিস। আমি তো খুব খুশি হয়েছি। তোমার ভালো লাগছে না? তোমাদের ভালো লাগলেই ভালো। আর একটা খুশির খবর আছে রে, আনন্দপূর্ণের খবর আছে রে। আজ মা ও বাবা আমার বাড়িতে এসে উপস্থিত হচ্ছেন, কয়েকদিন ছুটি কাটিয়ে যাবেন বলে। বাহ, এ তো সত্যিই খুব খুশির খবর। আচ্ছা দিদি, জামাইবাবু তো এখনো এলো না, দেরি করে বুঝি? দেরি সবাই করে ম্যাডাম, তুমি শুধু আমারটাই দেখতে পাও। সব পাখি মাছ খায়, মাছরাঙার নাম হয়, এই আর কি। কিন্তু দেরি হয় না, তোরা এসেছিস, আমাদের ফোনে ফোনে কথা হয়েছে। চলে এসছি। বলতে না বলতেই জামাইবাবু হাজির। আপনি অনেক দিন বাঁচবেন, এই আপনাকে আশীর্বাদ করলাম। আরে আমাকে শুধু একটা আশীর্বাদ করলে হবে? তোমার দিদিকে একটু করো, নাহলে আমাকে আশীর্বাদ করলে আমি বেঁচে যাবো আর তোমার দিদি চলে যাবে। তখন এই বুড়ো বয়সে আর কদিন পাবো? দেখ দিদি দেখ, জামাইবাবুর কিন্তু দ্বিতীয় বিয়ে করার খুব ইচ্ছা। ব্যাস আরম্ভ হয়ে গেল শালি জামাইবাবুর দুষ্টুমি। হ্যাঁ, সহজে ছাড়া যাবে? অনেক দিনের ব্যবধান, তাই না জামাইবাবু? আর কি বলো ভাই, অনেক দিনের ব্যবধান তোমরাই করো। তোমরাই তো দিদি যাবে ওরে আসতে পারো না, আসতে তো হয়। বেশ, থামে চলো সব কথা বলো, সব কেমন আছে বলো। আগে আপনি বলুন, আপনি কেমন আছেন? আমরা সবসময় ভালো নাকি? আমরা সবসময় ভালো। কিন্তু আমরা ভালো নেই। কি করে ভালো থাকি বলুন? কত আশা করেছিলাম সবাই মিলে দক্ষিণ ভারত বেড়াতে যাব, কত আনন্দ করব, মজা করব, ঘুরবো। শুধুমাত্র সেটা আপনার জন্য সম্ভব হলো না। বেশ ছাড় ছাড়, ওসব কথা মনে রাখিস না, ভুলে যা। কেন ভুলে যাব? আমার রাগ নেই বুঝি? এর জন্য জামাইবাবুকে বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, আমি সবার সামনে তোমাকে সরি বলছি, এবার তো ক্ষমা করে দাও। কি বিবাস, তুমি যে এক সাইডে বসে আছো, তোমার যে কোনো ভূমিকা দেখছি না। আমি আর কি ভূমিকা নেব? আপনাদের শালিজা এবং কথার মাঝে আমি আর কি ভূমিকা নেবো, তাই না দিদি? আচ্ছা, তোমার বাড়ির খবর সব কেমন? মা বাবা সব ভালো আছে? হ্যাঁ, ওই আছে আর কি, একদম ভালোই, ভালো। কি ব্যাপার, তুমি কথাটা যে একটা অন্য ধরনের বলছো? এনিথিং রং? কি ধরনের প্রশ্ন করছো তুমি বিভাসকে? তুমি একটু চুপ করো সুমিতা। কি বাস মমিতা, আমি কি তোমাদের কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন করে ফেললাম? জামাইবাবু থাক না এসব প্রসঙ্গ। কেন থাকবে? কেন কি বলা যাবে না? কেমন বলা যাবে না? তুমি কি সব কথাবার্তা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কি রে বউ, তোর জামাইবাবু কি বলছে? ও দিদি, আমার শ্বশুর শাশুড়ি কোথাও যেন একটা চলে গেছে, খুঁজে পাচ্ছি না। কি বলছিস রে? কবেকার ঘটনা? খুঁজে পাচ্ছিস না? তা আমাদেরকে একবার জানালি না? সত্যি কাজটা কিন্তু তুই ভালো করিস নি। আরে খুঁজবে তবে না খোঁজ পাবে। নিখোঁজ হয়ে যাওয়া আর হারিয়ে যাওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, বুঝলে? জামাইবু, আপনি কিন্তু আমাদেরকে অপমান করছেন। অপমান? আরে অপমানে ভয় তো মানুষে থাকে। তুমি কি মানুষ ছিলে না মানুষ হয়েছো যে তুমি অপমানে ভয় করছো? দিদি, জামাইবাবু কি সব বলছে এগুলো? কেন, আমি কিছু ভুল বলে ফেললাম? মান সম্মান, বিবেক, মনুষ্যত্ব, উচিত অনুচিত, এই বিষয়গুলো কি বিবাসের মধ্যে আছে? আমার নজর তো মনে হয় নেই এগুলো। কেন থাকবে না? সবারই আছে, ওরও আছে। তুমি বিভাসকে আছে ওর কাছে যেগুলো আছে না, সেগুলো আছে বৈধভাবে অবৈধভাবে টাকা পয়সা রোজগার করা, আর ওই নিজের স্বার্থে খরচ করা, আর শ্বশুর শাশুড়ি সারা সেবা করা, মা বাবা ভাইদেরকে তাদের দায়িত্ব থেকে কর্তব্য থেকে বঞ্চিত করা। দেখতে বলবো আমি কথা তোমাকে সঠিক বললাম তো? দিদি, জামাইবাবু কিন্তু প্রচন্ড দুর্ব্যবহার করছে আমাদের সঙ্গে। আচ্ছা, তুমি ওদের সঙ্গে কেন এই ব্যবহার করছো? কেন ওরা করছি আঘাত জানো? পাবে না? তুমি জানো কেন করছি আমি? হ্যাঁ, কতটা দুঃখ কষ্ট যন্ত্রণা পেলে মানুষ তার ঘর থেকে বেরিয়ে চলে যায়, কি আত্মহত্যা করে, তুমি জানো? তুমি জানো না ওদের প্রতি প্রচন্ড দুর্ব্যবহার করা হয়েছে, যার ফলে ওই বয়স্ক মহিলারা তারা ঘর ছেড়ে বাড়ি যেতে বাধ্য হয়েছে, তুমি জানো? সত্যি বল, তোর জামাইবাবুর কথায় কিন্তু যুক্তি রয়েছে। তোর জামাইবাবু ঠিকই বলছে। শুভজিৎ
কি ঠিক বলছে রে মা? মা, বাবা এসো। আমরা আছেন কেমন? আমরা কেমন আছি? ভালো আছেন তো? করবে কেন? ওরে বাবা, আর সচকে দেখো কতটা ভালো আর কতটা মন্দ এই বড় জামাই। আমার কথা তো ওনার বিশ্বাসই হয় না। দেখুন, আপনারা এসেছেন মেয়ে জামাই বাড়ি বেড়াতে, আমরা কিন্তু এর মধ্যে প্রবেশ করি না। আমরা সেটাই ভালো হবে। প্রবেশ করবো না কেন? আমি তোমার শাশুড়ি মায়ের কথায় কোনো কিছু বিশ্বাসই করতাম না। আজ তো সব আমি নিজের কথায়, সব কথাগুলো কানে নিজের কানে শুনলাম। মা, বাবা, তোমাদের পায়ে ধরে বলছি, তোমরা আমার বাড়িতে এসে এই বিষয়ে মাথা ঘামিও না। না রে মা, আর তোর কথা রাখতে পারলাম না। আজ আর একটাই ব্যবস্থা আমি করেই যাব। আমাদের বাইরে থেকে সমস্ত কিছু আমরা শুনলাম। বিবাহ মৌমিতাকে যেভাবে অপমান করলো, সেটা কিন্তু এইভাবে এই অপমান মেনে নেওয়া যায় না। থাক না বাবা, তোমরা কদিনের জন্য বেড়াতে এসেছো? আমরা চলে যাচ্ছি। চলে এসো মৌমিতা। দাঁড়াও, তোমাদের সঙ্গে আমরাও চলে যাব। শুভজিৎ, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। বিভাসকে যেভাবে তোমরা অপমান করলে, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। বিভাসের কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত। কেন ক্ষমা? কেন আমি কি এমন অপরাধ করছি যে ওদের কাছে ক্ষমা চাইতে হবে আমাকে? কেন তুমি কিছু তোমার ভুল ত্রুটি কিছু বুঝতে পারছো না? তুমি বুঝতে সবই পাচ্ছে, কিন্তু স্বীকার করবে না। স্বীকার করলে ক্ষমা চাইতে হবে যে, কারণ ও তো ওদেরকে ইচ্ছে করেই অপমানটা করছে। ওর হিংসা হয় ওদের ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, ওদের সংসারের উন্নতি হওয়া, সেটা ওর সহ্য হয় না। সেটা তুমি বুঝতে না পারলেও আমি খুব ভালো করে বুঝি। বেশ, ঠিক আছে, আমি নাই তো বিভাসের কাছে ক্ষমা চেয়ে নেবো, কিন্তু তার আগে একটা কথা আছে। আমি কয়েকটা প্রশ্ন আমাদের করতে চাই, সেই প্রশ্নের সঠিক উত্তরটা পাওয়ার পর, তার আগে নয় কিন্তু। মৌমিতা, চলো চলো, আমাদের চলে চলো। মা, বাবা, আমরা চললাম। কেন যাবি? তুমি ওদের সঙ্গে কেন এরকম ব্যবহার করছো? দাঁড়িয়ে যা একটু, আজ আর একটা ব্যবস্থা করেই যাবো। শুভজিৎ, বলো শুভজিৎ, তোমার কি প্রশ্ন আছে বলো। বলছি, বিভাসের মা বাবা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, এই খবরটা আমরা জানতেন? জানবো না কেন? হ্যাঁ, শুনেছিলাম। শুনেছিলেন? যা শুনেছিলেন, তাহলে আমরা শোনার পর কি কর্তব্য বা কি ব্যবস্থা নিয়েছিলেন? কি কর্তব্য দেখাবো আমরা? তাদের ভালো লাগেনি, তারা ছেড়ে চলে গেছে। বাহ বাহ বাহ, চমৎকার বললেন, খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। এর থেকে ভালো সঠিক উত্তর হয় না। তা তোমার কর্তব্যে কি বলতে চাইছে? যারা নিজের ইচ্ছে ঘর ছেড়ে চলে গেছে, তাদের পিছন পিছনে কি খুঁজে বেড়াতে হবে? ওই কাজকর্ম ছেড়ে দিয়ে তাদের ফিরে আনার কি দরকার? ওদের যাওয়াটাই তো স্বাভাবিক। মানুষ যখন বার্ধক্য বয়সে এসে পৌঁছায়, তখন তারা সাধারণত কর্মক্ষমতাহীন হয়ে পড়ে। তারা বাড়ির জগতের কাছে চলাফেরা, কাজকর্ম করার ক্ষমতা হারিয়ে যায়। তখন তাদের শেষ সম্বল হয়ে দাঁড়ায় তাদের পরিবার, তাদের সন্তানের কাছে। সেই হিসাব অনুসারে তারা এই সুখের বাড়ি ছেড়ে, শান্তি বাড়ি ছেড়ে কখন বাড়ি বেরিয়ে বলতে পারেন, বা আত্মহত্যা করে বলতে পারেন? এটা কি বলবেন? তোমার এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। ওদের জন্য স্বীকার করবেন এটাকে? ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। প্রশ্ন আমি ভুল ভালসে করে বলেছি। আচ্ছা বিভা, তোমার এই হৃদয়টা একটু কান্দে না বলো তো? তোমার মনের মধ্যে জাগে না পড়ে তুমি জল আসে না? তোমাকে জোরহাট করছি, তুমি এবার চুপ করো। তুমি চুপ করে শোনো সুবিধা, তুমি চুপ করে শোনো। তোমারও শোনা জানা দরকার, যে মানুষটা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, বুকে ধারণ করার পরে দেহ দান করলো, এই পৃথিবীর বুকে আলো দেখালো, খেয়ে না করে না খেয়ে কোলে পিঠে করে মানুষ করে তুললো, এই সভ্য সমাজের বুকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করলো। তারপরে কিনা সে রোজগার করতে শিখে, সে শ্বশুর পেয়ে, শাশুড়ি পেয়ে, টাকা পয়সা রোজগার পেয়ে জন্মতা মা বাবাকে ভেসা করলো। তুমি কেমন ছেলে বিভা? আমি আশা করি যে তুমি এই ধরনের একটা ছেলে হবে। দিদি, এত বড় আঘাত আর অপমান কিন্তু আমাদেরকে কেউ কখনো করেনি, যেটা আজকে আমরা এখানে পেলাম। আমরা আর এক মুহূর্ত থাকবো না।
চলো 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 চলো। চলো বাবা মা আমরা আসছি। এই দিদি এলাম রে। যাস না তোরা, বিভাস যেও না, বিভাস। তোমার আর কোনো কথাই আমরা শুনবো না। আগে যদি জানতাম তুমি একটা এরকম চরিত্রের মানুষ, তাই তোমার সঙ্গে কখনোই মেয়ের বিয়ে দিতাম না। তোমার কাছে আমার মেয়ে আর থাকবে না। ঠিকই বলেছো তুমি, মেয়েকে আর রাখবো না, আজই নিয়ে যাবো, এক্ষুনি নিয়ে যাবো। চল মা, সমস্ত জিনিস প্যাক করে নে। কি বলছো, কি বলছো মা? এটা আমার বাড়ি। দেখো তোর এখানে আর থাকা যাবে না, চল আমাদের সঙ্গে। সুমিতাকে নিয়ে যাও বলে তো সুমিতা যাবে না। সুমিতা একটা পারমানেন্ট পরিচয় আছে, ও আমার স্ত্রী। এখন আমি কি করব? একদিকে মা বাবা, অপরদিকে স্বামী। সংসার তোর অনেক হয়েছে, এবার বাড়ি চল, আর তোকে এখানে আর থাকতে হবে না। কি করব বলো? তোমাকে বললেই হবে যে তুমি কি করবে, হ্যাঁ? সিদ্ধান্তটা তুমি নেবে। তোমার এই মা হবে করে অমানবিক মা বাবার সঙ্গে সাথ দেবে, না আমার সঙ্গে তুমি থাকবে? কি তুমি আমার মা বাবাকে অমানবিক বলছো? সত্যি তোমার সঙ্গে আর থাকা যায় না। আমি এবার চলে যাচ্ছি। এই সৎ আর আদর্শ স্বামী ছেড়ে যদি ওই অমানুষ মা বাবার সঙ্গে ছেড়ে চাও না, তাহলে আমার কিছু বলার নাই। তবে একটা কথা মনে রেখো সুবিধা, যেদিন বিষ আর অমিত্রের পার্থক্য বুঝতে পারবে না, সেদিনে তোমাকে কিন্তু আমার কাছে আসতে হবে, আর কোনো পয়না থাকবে না। কোনোদিনও আসবে না, তার ব্যবস্থা আমি করে দেবো, ডিভোর্স দেওয়া করা। নিজেদের ভূত ভবিষ্যৎ বর্তমান সব জলাঞ্জলি দিয়েছেন, এবারে আমরা মেয়েরা সর্বনাশ করেন না, এটাই আমার কাছে অনুরোধ। চল, অনেক হয়েছে, ডিভোর্স দেওয়ার খুব শীঘ্রই পৌঁছে যাবে। বৌদি, দাদা কোথায়? অফিস থেকে এখনো ফেরে নাই। তুমি কোথায় ছিলে এতদিন? চুরি করার টাকাগুলো হজম করছিলে? তোমরা এত নিচে নেমে গেছো, তোমার তোমাদেরকে প্রশ্নের দেখলে উত্তরটা আমার ঘৃণা হয়। ছি প্রভাস, ছি। তোমার প্রশ্নের উত্তরটা পরে দিচ্ছি। আগে বলো, মা বাবা কোথায়? জানি না, বলতে পারবো না। জানি না মানে? তুমি না ঘরের বড় বউ, এ তোমার কেমন জবাব বৌদি? জানা না থাকলে কি উত্তর দেবো? তো আসার পথে পাড়ার প্রতিবেশীরা কি বলছিল? কি বলছে সবাই? বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি? হ্যাঁ, তাড়িয়ে দিয়েছো। তুমি আমার বাবা মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছো, কাজটা তোমরা ভালো করোনি। কাজটা ভালো করেছি না মন্দ করেছি তার উত্তর তোমাকে কেন দিতে যাব? কেন দেবে না? কেন কেন এই বয়স্ক মা বাবার প্রতি এত বড় শাস্তি তুমি কেন দিলে? তুমি কাজটা ভালো করেছিলে? হ্যাঁ, আমি অন্যায় স্বীকার করছি, তোমাদেরকে গোপন করাটা আবার উচিত হয়নি। তাই বলে তুমি তোমার দাদার অফিসের 50,000 টাকা চুরি করে নিলে? দাদার ক্ষতি? এ কি বলছো? চুপ করো বৌদি, চুপ করো। চুরি করেছি আমি? আমি অনন্তদের ছেলে, আজ পর্যন্ত কোনো অন্যায় করিনি, আর কোনোদিন করবেও না। হ্যাঁ, অন্যায় একটা করেছি, তোমাদেরকে না বলে যাওয়াটা আমার উচিত হয়নি। চুরি না করলে চোরের মতো আত্মগোপন কেন করেছিলে? আর মোবাইল বা সুইচ অফ কেন করেছিলে? যাবার পথে মোবাইলটা ট্রেনে হারিয়ে যায়। চুরি না করলে প্রয়োজনের টাকাটা তুমি পেলে কোথায়? এর সঠিক উত্তর তোমার দিদি যাইবো দেবে। তুমি টাকাটা চুরি করনি? ভাই টাকা চুরি করেনি। তাহলে টাকাটা নিল কে? আমি? তুমি নেবে কেন? আসল নকল দোষী নির্দোষ চিনতে আমরা সেদিন ভুল করেছি। হ্যাঁ, ভুল করেছি। আমরা সেদিন সঠিক নির্ণয় করতে পারিনি। সেদিন যেমন আমার ভাইকে এককভাবে দায়ী করেছিলাম, কিন্তু আমরা একবারও ভেবে দেখিনি যে সেদিন এ বাড়িতে আমার ভাই ছাড়া আরেকজন ছিল, সেটা হচ্ছে তোমার ভাই। তুমি কি বলতে চাইছো? টাকাটা আমার ভাই চুরি করেছে? আপাতত তুমি ঠিকই বুঝেছো। কোনোদিনও না, আমার ভাই এ কাজ কখনো করবে না। আমার মা বাবার শিক্ষার একটা দাম আছে। চুরি ইম্পসিবল, এটা আমার দৃঢ় বিশ্বাস। তোমার বিশ্বাস তোমার কাছে রাখো মমিতা, বাইরে প্রকাশ করতে যেও না। এই দেখো,
এই দেখো খবরের কাগজে তোমার ভাইয়ের ছবি সহ বড় বড় করে লেখা আছে, বড় সড় চুরির অপরাধে তোমার ভাই এখন মহানগরীর জেল হেফাজতে। আমি বিশ্বাস করি না, ওকে কেউ ফাঁসিয়েছে, আমি মানি না। তোমার বিশ্বাস মানা না মানা এর জন্য কিছু যায় আসে না। আজকের এই রিপোর্ট, এই খবরের কাগজের রিপোর্টই প্রমাণ যে সেদিনের চুরিটা কে করেছিল। দাদা, কাজটা তোমরা ভাই ভালো করোনি। মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিলে। ভাই তারা এখন কোথায় আছে, কি খাচ্ছে? না 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 না, ভাই আমার কিছুই ভেবে পাচ্ছি না। তবে খুঁজে আমি বের করবোই। তার জন্য যদি দিবারাত্রি নিয়োজিত হতে হয়, ভাই আমি তাই হব, আমি তাই হব, ভাই আমি তাই হব, আমি তাই হব। ভাই 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 যাস না ভাই। ভাই তুই তুই আমাকে ক্ষমা কর ভাই। আমি 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 অন্যায় করেছি, ঘোর অন্যায় করেছি। আমি আমি পাপী, আমি মহাপাপী। যে বাবা মা ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাদের শরীর খারাপ হলে রাত্রি জেগে আমাদের সেবা শুশ্রূষা করে সুস্থ করেছে, তাদেরকে আমি হারিয়ে দিলাম। কবিতা তুমিও জেনে রাখো, এর জন্য কিন্তু আমি তোমার মা বাবাকেই দায়ী করব। তুমি আমার মা বাবাকে দায়ী করবে না। তুমি ভালো করেই জানো আজ তোমার এই উন্নতি শুধুমাত্র আমার মা বাবার জন্য। চাই না, চাই না আমি এই উন্নতি। যে উন্নতি আমার আমার সোনার সংসারটাকে হুড়মুড়িয়ে ভেঙে দেয়, যে উন্নতি বাবা মাকে ভিড়ে ছাড়া করে, যে উন্নতি ভাইকে চোর অপমান দেয়, আমি আমি চাই না, চাই না সে উন্নতি। আমি আমি চাই না সে উন্নতি। তোমার দেখছি এখন জামাই বাবুর প্রতি দরদ আর ভালোবাসা উতলে উঠছে। হ্যাঁ হ্যাঁ, তোমার মা বাবা শুধু আমাকে শেষ করে দেয়নি, তোমার দিদি জামাই জীবনটাও নষ্ট করে দিয়েছে। তুমি এখন প্রলাপ বকছো, তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল। আমি পাগল হয়ে গেছি বাবা মাকে তাড়িয়ে, আমি পাগল হয়ে গেছি আমার সোনার সংসারটাকে ভেঙে দিয়ে। আমি পাগল হয়ে গেছি, পাগল। বলছি চলো কিছু খেয়ে নেবে, চলো। তুমি তো এখনো কিছু খাওনি। আমাকে আমাকে একদম বিরক্ত করবে না। তোমার যদি খিদে পাই খেয়ে নাও। আমার মাথায় এখন আগুন জ্বলছে, আগুন 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 সহজে নিভবে না মমতা। যতদিন আমি মা বাবার সন্ধান পাচ্ছি আগুন নিভবে না, আগুন নিভবে না। তাই তো আমার এখন একটাই কাজ, দাওয়া খাওয়া ছেড়ে মা বাবার খোঁজ করা। যেখানে থাকুক মা বাবাকে খুঁজে আমাকে বের করতে হবে, ভাইকে আমার ফিরিয়ে আনতে হবে, তবে আমার শান্তি। আমাকে খুঁজে বের করতেই হবে। বাবা বাবা মা বাবা। মা বাবার প্রতি দরদ আর ভালোবাসার পরে উতলে উঠছে। একবার নিয়ে আসুক না, একবার যখন তাড়াতে পেরেছি তখন আবার নিয়ে এলে আবার তাড়াবো। সেটা তো আগে ভাইয়ের খবরটা নি, খবরটা সত্যি না মিথ্যা। হ্যালো মা,
হ্যাঁ এক্ষুনি বেরোচ্ছি। ঠিক আছে, আচ্ছা আসছি। এটাই তো মনোহরদার বাড়ি। তো ওরা এই বাড়িটার কথাই তো বললো, কিন্তু কেউ তো নেই। তাহলে একবার ডাকি, মনোহরদা, মনোহরদা, ও মনোহরদা, বাড়িতে আছেন? তাহলে কোনো সাড়া নেই। তাহলে একবার বসি, কেউ না কেউ তো আসবে। তোমরা ভাগ নও? চলছে আমরা বাক্সে গাড়ি সেজেছিলাম, কিন্তু আপনি ভয় পেয়ে গেলেন কেন? মানুষের বাপ চিনতে পারলেন না? আসলে মা, আমার প্রবলেম তো, তাই তোমাদের চিৎকার আর ওই কীর্তিকলাপ দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আপনি যে আমাদেরকে এই অবস্থায় দেখে এতটা ভয় খাবেন, সেটা আমরা বুঝতে পারি। যাই হোক, এর জন্য আমরা সরি বলছি। সরি আঙ্কেল, সরি। আমার যা হয়ে গিয়েছিল, ঠিক আছে বাচ্চা, তোমাদের বাবা এখন কবে আসবে? দুদিন পর। ও আচ্ছা। কি ব্যাপার? আমাদেরকে দেখে আপনি এভাবে চলে যাচ্ছেন কেন? Who are you? তাছাড়া এ বাড়িতে আমি কুন্তল ধর, এই মনোহরদার বাড়ি এসেছিলাম, উনি নেই, তাই চলে যাচ্ছি। তবে চলে যাওয়াটাই বেটার। কথায় আছে, ওই বাগে ছুলে 18 ঘা, আর পুলিশ ছুলে নাকি 36 ঘা। কিছু বললেন? মনে হলো কিছু একটা বিড়বিড় করে বললেন। না না ম্যাডাম, কি আর বলবো, কিছু বলিনি ম্যাডাম। আচ্ছা, আপনি কি করেন? আপনাকে তো আমি হচ্ছি ওই গুরুপম মজুমদারের আন্ডারে যে নদীর ব্রিজে কাজ চলছে না, ওই শাখারি ম্যানেজার। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি শুভজিৎ বাবুকে হ্যাঁ, শুভজিৎ বাবুকে চিনি, মানে ভালো করেই চিনি। ওনার মতো ব্যক্তি এই অফিসে একটাও নেই। তাছাড়া সকলে ওনাকে সম্মান করে। ওনার মতো ওনার কোনো শত্রু নেই স্যার। আচ্ছা, শুভজিৎ বাবু যদি কোনো শত্রুই না থাকে, তাহলে পিছন থেকে আঘাত করলো কে, বলতে পারবেন? সেটা স্যার আমি কি করে বলবো, কে করলো, কেন করলো, সেটা তো স্যার আপনাদের ডিউটি স্যার। আপনি একটু বেশি কথা বলছেন দেখছি। আমরা তো এসেছি একটাকে ধরি, তারপর কে বা কারা আছে সমস্ত পরিষ্কার হয়ে যাবে। স্যার তাহলে আমি আসি, আমার কাজ আছে স্যার। আচ্ছা আচ্ছা, কেমন? শুভজিৎ বাবু এখন দু চোখেই অন্ধ, খবর নিয়েছেন? কি বলছেন স্যার? সেটা তো স্যার জানতাম না, এই আপনার কাছে এই শুনলাম। এবার গিয়ে খবর নেবো স্যার। কি বলছেন আঙ্কেল? স্যার আপনি চলুন, আমি একটু ওদের সাথে কথা বলে আসছি, ওরা আমার আত্মীয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোদের কোনো অসুবিধা হলে আমাকে বলবি। হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল আমরা শুভজিৎ আঙ্কেলকে দেখতে যাব, তিনি আমাদের কত ভালোবাসতেন। হ্যাঁ, যাবি না কেন? যাবি? বেশ, আমি এলাম, তোদের কোনো অসুবিধা হলে বলবি। হ্যাঁ, আসছি। বাবা নেই, কিভাবে যাব? তোরা এত টেনশন করছিস কেন? আমি আছি তো, আজই সন্ধ্যায় তোদেরকে আমি নিয়ে যাব। খুব ভালো হয় ম্যাডাম,
খুব ভালো হয়। আমার মায়ের জন্য তোমার মন খারাপ করছে বাবা? না রে মা, আমার মন খারাপ করছে না রে। না বাবা, তুমি কোনো মতেই মন খারাপ করবে না। ও আমার মা নয়, আমার মা হতে পারে না। যদি হতো তাহলে ডিভোর্স দিয়ে আমাদের সম্পর্কটাকে বিচ্ছেদ করে দিত না। আমার মন খারাপ করছে না রে মা, আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে তোর জন্য, চিন্তা হচ্ছে। আমার জন্য তুমি চিন্তা করবে না বাবা। মায়ের আদর, স্নেহ, ভালোবাসার যে ঘাটতি, সে তোমার ভালোবাসা দিয়ে পূরণ হয়ে যায়। মায়ের অভাব আমি বুঝতেই পারি না। আমি যে অন্ধ রে মা, দু চোখে দেখতে পাই না। এই অবস্থায় আমি তোকে কি করে দেখাশোনা করবো বল? এই চিন্তায় চিন্তায় যে আমার রাতে ঘুম হয় না রে। আর চিন্তা করবে না বাবা, আমি আছি না। আমি আর ছোট নেই, বড় হয়ে গিয়েছি। আমি রান্না করব, তোমাকে স্নান করিয়ে দেব। এই দেখো, আবার চোখে জল। থামো থামো, নাহলে কিন্তু আমিও কাঁদতে লাগবো। মারে মারে, তুই আমার জন্য এত সব করবি মা? আরে এত সব করলে তুই পড়াশোনা কখন করবি, স্কুল কখন যাবি বল মা? সব ঠিক হয়ে যাবে বাবা, তুমি কিছু চিন্তা করো না। বাবা, একটা গান করো না, তোমারও ভালো লাগবে, আমারও। গান গান তো আমার খুব ভালো লাগে রে মা, কিন্তু কিন্তু আমার গলা দিয়ে যে গান শুকিয়ে গেছে রে, এই সুর আর বেরোয় না। বেশ বাবা, তুমি চেয়ারে বসে থাকো। আমি তোমার খাবার ব্যবস্থা করছি। কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবে। যে কথা মনের কথা জানি না কেন, মুখে এসে থেমে গেল, বলা গেল না, বলা হলো না। যে কথা মনের কথা জানি না কেন, মুখে এসে থেমে গেল, বলা গেল না, বলা হলো না। যে কথা মনের কথা। কে কে? জাস্ট এই মুহূর্তে মেয়েকে দেখছি না, বাড়িতে নেই নাকি? মেয়ে মেয়ে তো আমার কাছে ছিল, ও তো আমাকে ছেড়ে কোথাও যেতে চাইছে না। এই অবস্থায় আপনাকে ছেড়ে যাওয়া তো সম্ভবই নয়। কিন্তু ওর তো স্কুল আছে, স্কুল না গেলে পরীক্ষার ফলাফল ভালো হবে না। আমি তোকে স্কুল যেতে বলছি, কিন্তু ও আমাকে ছেড়ে স্কুলে যাচ্ছে না। চলে গেলে তো আপনি এই অবস্থায় একাকী হয়ে যাবেন, সেটাও তো নিশ্চিন্তের নয়। তাই আমার মতে আপনার এখন ম্যাডাম, এই পরিস্থিতিতে আমি ছাড়া তো আমাদের পাশার কেউ নেই। ভাগ্যের কেমন লিখুন দেখুন, যে আমার একান্ত আপন, সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল। অথচ আপনি দিনে 2 থেকে 3 বার আমাদের কাছে এসে খবর নিচ্ছেন। আমার মনে হয় না পূর্বে জন্মের বোধহয় আমরা কেউ ছিলেন। কেন বর্তমান জীবনে কি আমি আপনাদের কেউই নই? কেন হবেন না? নিজের আপন না হয়ে যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে আপনার স্থান আর সম্পর্ক আমাদের কাছে উচ্চ সিংহাসনের মতো। তাই আমার কাছে রিকোয়েস্ট ছিল, আপনি তো আমার রিকোয়েস্টটা ভাবতেন না, আমার খুব উপকার হতো ম্যাডাম। রিকোয়েস্টের কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে একবার বলিয়ে দেখুন না। আপনি আমাকে কথা দিন যে আমার রিকোয়েস্ট আমি রাখবেন। আপনার কাজে আপনার সেবায় যদি আমি নিযুক্ত হতে পারি, তাহলে আমার থেকে ভাগ্যশালী আর কেউ হবে না। এই আমি আপনার হাতে হাত রেখে কথা দিলাম, আপনি নিশ্চিন্তে আমাকে বলতে পারেন। আপনার কথা আমি অবশ্যই রাখবো। আমি দৃষ্টিহীন হয়ে গেছি, এই সমাজে চলাফেরা সব আমার কাছে বন্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমার যে নিজেই যে ভালো থাকবো কি থাকবো না তা নেই, আমি নিজেই চিন্তায় আছি। আমি আমার
মেয়ের দেখাশোনা করবো কি করে? আরে বাবা, আপনিও তো ভেঙে পড়ছেন কেন? আমি তো কথা দিলাম, আমি আপনার পাশে আছি। আমি আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসি ম্যাডাম। ও ছাড়া তো আমার আপন বলতে আর কেউ নেই। আমার এই অন্ধতার জন্যে ওর বর্তমান ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, এটা আমি চাই না। আপনি কি চান বলুন? আমার দ্বারা যদি এই সমস্যা সুরাহা হয়, তাহলে আমি তার সমাধানের অগ্রণী ভূমিকা পালন করব। আমি সুস্মিতা থেকে অনেক বুঝিয়েছি, ও আমার কথায় কোনো মতো রাজি হচ্ছে না। ওকে এই থেকে বুঝিয়ে রাজি করতেন না, তাহলে আমার খুব উপকার হতো। বলুন, কি রাজি করাতে হবে? আমি জানি ও আমার কথা অবাধ্য হবে না। আচ্ছা, আপনার সম্মতি থাকলে সুস্মিতার দ্বিতীয় বাড়ির ব্যবস্থা কি? না ম্যাডাম, ওই প্রস্তাব আমি আপনার সামনে তুলে ধরবেন না। আমি অন্ধ, এই অপরাধ ব্যক্তিকে আর দ্বিতীয়বারের জন্য ওই অপরাধী কাঠগড়ায় দাঁড় করাবেন না। আপনি আমার মেয়েকে বুঝিয়ে রাজি করিয়ে একটা ভালো দেখে লেডিস স্কুল ও হোস্টেলেতে আপনি অ্যাডমিশন করে দিতেন, এই একটি তাহলে মাত্র আপনার request? আমার উপকার হতো। হ্যাঁ, এই একটি মাত্র আপনার request? হ্যাঁ ম্যাডাম, আমার এই একটাই আমার রিকোয়েস্ট আপনার কাছে। এছাড়া কি আর দ্বিতীয় কোনো পথ নেই এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার? আবার তো আমার সামনে তার দ্বিতীয় কোনো পথ আমি দেখছি না। আচ্ছা, এই অবস্থায় কি আপনাকে ছেড়ে যাবে সুস্মিতা? আচ্ছা, যদি তাই হয়, তাহলে আপনি কি করবেন? আমি আমার সমস্ত কিছু যা আছে আমি আমার মেয়ের নামে লিখে দেবো। তারপর আমি একটা আশ্রমে গিয়ে আমার বাকি জীবনটুকু কাটিয়ে দেবো। আশ্রমে কাটাবেন? আচ্ছা, সেটা নয় পরে ভাবা যাবে। এখন আপনি আমাকে একটা কথা দিন, আপনি আমার কথা রাখবেন কি? বলুন। রাখবেন তো? বলুন, আপনি কি বলতে চাইছেন বলুন। আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, এর জন্য কিন্তু আপনি কোনো প্রশ্ন বা আপত্তি করতে পারবেন না। ঠিক আছে, দেখা যাবে, দেখো, পরে দেখা যাবে। এসেছে। কে এসেছেন মা? আমি প্রভাস। ও প্রভাস, এখন কেমন আছেন আপনি? আমি ভালো আছি ভাই, বেশ ভালো আছি, খুব ভালো আছি আমি। আচ্ছা, বাবা, আমি তোমাকে টিফিনের ব্যবস্থা করছি। চলো না। আচ্ছা আচ্ছা প্রভাস, তোমার মা বাবার কোনো খোঁজ পাওনি তো? না গো দাদা, এখনো কোনো খবর পাওয়া যায়নি। দেখো ভাই, আমার তো কোনো উপায় নেই যে আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো। কে বলছে উপায় নেই? আপনার প্রাণ বন্ধু আশীর্বাদ যে আমার মাথার উপর। এই তুমি কি করছো প্রভাস? একটা পুলিশ হয়ে সাধারণ মানুষকে প্রণাম করছো, এটা তোমার মানায় না। এ প্রণাম না তুমি। কে সাধারণ মানুষ? আপনি। আমার কাছে আমার মা বাবা যেমন, সেই সমতুল্য আপনি। যা কোনোদিন অমর্যাদা করা যায় না। বেশ ঠিক আছে, চলো প্রভাস চলো। আপনি এখন চলো। কিছু খাননি। হ্যাঁ চলো চলো প্রভাস চলো, একটা বাড়িতে দেখা করবে, চলো একটা খাওয়া দাওয়া করে যাবে, চলো। বাবা, তোমাদের খাবার তৈরি হয়ে গেছে, চলো খেয়ে নেবে তো। চল চল। বলুন, আমি আপনাকে ধরে নিয়ে যাচ্ছি। আসবো ভিতরে। ও মনোহর, আরে তোমার কথাই চিন্তা করছিলাম। আজকে যদি তুমি না আসতে, কালকে ওই সকাল সকাল তোমার বাড়িতে গিয়ে এই ধর্ণা দিতাম। সেটা দেখছি আর করতে হলো না আমার। কাকা, হইতে পারি গরিব, এক পত্নী আর 6 সন্তান নিয়ে আমার পরিবার। কথা খিলাপি কাজ কিন্তু আমি করি না কাকা বাবু। আরে সেটা তো আমি জানি মনোহর, সেই জন্যই তো তোমার সঙ্গে আমার লেনদেনের কোনো অসুবিধা হয় না, বুঝেছো? তা কাকা, সময় অনেকটাই গড়িয়ে গেল, আসলে কাজের কথায় ফিরে আসুন। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক, কাজের কথা। তার আগে একটা চুপি চুপি কথা শোনো মনোহর। বলছি, তুমি যে ব্যক্তিটাকে নিয়ে এসেছো তার পরিচয় তো আমার জানা হয় নাই, যাতে সে কোনো সিআইডি মেআইডি নয় তো? আরে না না কাকা বাবু, উনি হচ্ছেন কুন্তল বাবু, আমাদের কোম্পানির একজন সদস্য। ওই যে ব্রিজের কাজ চলছে না, ওই যে মৌরাক্ষী ব্রিজের কাজ চলছে, ওই শাখারই ম্যানেজার। ও আচ্ছা, বুঝতে পেরেছি, মানে কথা বুঝতে পেরেছি। আসলে কি হচ্ছে, আমার তো একটু ওই বাচ্চা পাড়ার শখ আছে কিনা। তা কুন্তল বাবু, নমস্কার নমস্কার। বলছি, এই নিশিকালে খুব ভালো আছি। এই নিশিকালে এই অধমের বাড়িতে আগমন কোনো খারাপ কুমতলব নাই তো? কুমতলব তো একটা আছে স্যার, আছে, কিন্তু ভালো। ভালো। হ্যাঁ, তার মানে আপনার স্বার্থে
কোনো ভালো পাত্রীর সন্ধান আছে নাকি? ছেলে বিয়ে দেবেন কি করে? ছেলে চাকরি বলে কি রে? আরে এত ভালো সুপাত্র থাকতে ওই ছেলের কথা আছে কি করে? ওরা আমি কি কিছু ভুল বলে ফেললাম নাকি? না না না, আপনি কিছু ভুল বলেননি, আর কাকা বাবু কিছু ভুল বলেননি। ওইসব সঠিক ভুল আর ভুলের বিচার না করে লেনদেনের বোঝাপড়াটা একটু সারুন। কাকা, এই কুন্তল বাবু এসছেন এই ব্যবসায়িক সংক্রান্ত একটু ব্যাপার নিয়ে। তা সেটা বলবে তো। তা আমি তো কোনো ওই ব্যবসা করি না। মনোহরদার কাছে জানলাম আপনি নাকি ওই টাকা পয়সা ইনভেস্ট করেন, তার তা খানিকাতে করি, তাতে তোমার লাভ। আপনি খুব পেঁচিয়ে কথা বলেন। শুনুন আমার কথাটা শুনুন, আমাদের ব্যবসাতে যা মূলধন আছে তাতে যারা ইনভেস্ট করবে তারা শেষে ওই আসল সহ ওই মোটা অঙ্কের মুনাফা পাবে। ও আচ্ছা আচ্ছা, তা কত টাকা ইনভেস্ট করতে হবে? 20 লাখ 50 লাখ ওই 1 কোটির ভিতরে। আমার মনে হয় 1 কোটির গল্প। আমি হচ্ছে একটা আদা ব্যবসায়ী, ওই জাহাজের গল্প শোনাচ্ছে আমাকে। আমার কারবার হলো 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা, খুব জোর 1 টাকা। ওনারা টাকা ভাষা তো আমার ওই মাথায় ঢুকলো না। বুঝতে পারলেন না? না 10, 20, 20, 50 এগুলো হচ্ছে 1000 টাকা। আচ্ছা আর 1 টাকা মানে হচ্ছে 1 লক্ষ টাকা। আচ্ছা। বাহ মনোহর, সাথে কথা বলে। বাহ মনোহর, বাহ! তোমার মাথায় দেখছি প্রচুর বুদ্ধি। আমার কথা তুমি সব বুঝতে পারো। সত্যি মনোহর, আমার মনে হয় তুমি ওই ড্রাইভারি করার আগে নাপিত ছিলে, বুঝেছো? ওনারা কাকার ভাষা ওই আমার মাথায় আর ঢুকলো না। তা না হলে আর কি বা করবে, অত শত আর বুঝি না বাবু। কাকা, এই নিন আপনার খাতাটা একেবারে বন্ধ করে দিন। একেবারে মা সহ মানে সুদ সহ আসল একেবারে দিয়ে দিলাম। বলছিলাম একদম মাছা সবকে দিয়ে দিলে। তা তুমি আমার সঙ্গে কারবার শেষ করে দিলে নাকি? এই টাকার বাড়ি তুমি আর আসবে না? অবশ্যই আসবো, আবার দরকার হবে তখন আবার আপনার বাড়ি চলে আসবো। ঠিক আছে মনোহর, ঠিক আছে। আরে তুমি যখনই খুশি তখন আসবে। এই কাকার দরজা তোমার লেগে দিবারাত্র খোলা আছে, কেমন? এখন তোমরা একটু আসো দেখি, আমি একটু ওই লম্বা হব, বুঝেছো? ওনারা কাকা কি বললো ওই লম্বা হবো মানে? মানে বুঝতে পারলেন না? না না বুঝিলাম। কাকা বাবু লম্বা হবে মনে করলেন এবার শুয়ে পড়বো। আচ্ছা 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 আরে মনোহর, উঠো উঠো, সত্যি বলছি তোমার বুদ্ধির প্রশংসা করতেই হয়। আমি 5টা বইয়ের দিব্যি করে বলছি, তুমি ওই ড্রাইভারি হবার আগে নাপিত ছিলে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, বুঝেছো? ওনারা কাকা তাহলে আমি এলাম। নমস্কার। নমস্কার নমস্কার। কাকা তাহলে আসছি। ঠিক আছে। আবার দেখা হবে। তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ? কে কে তুমি? আমি তো তোমাকে চিনতে পারছি না। কে তুমি? আমাকে তুমি চিনতে পারলে না? না, আমি তো তোমাকে চিনি না। তোমাকে আমি চিনতে পারছি না। কে তুমি? ভালো করে চেয়ে দেখো, দেখলেই চিনতে পারবে। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমি তোমাকে চিনি না। বলো বলো তুমি কে? আমি ফুলটুসি। তোমার ফুলটুসি। আমার আমার ফুলটুসি? আমি তো ফুলটুসি বলে কেউ চিনি না। তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে কথা বলছি? যাকে তুমি ভালোবেসে বিয়ে
প্রেমিকা তুমি ফুলটুসি? আমার ছেলে, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে ফুলটুসি? আমি তো কোথাও যাইনি, আমি তো সব সময় তোমার আশেপাশেই থাকি। তুমি আমায় বিয়ে করো, তাহলেই দেখবে তুমি তাড়াতাড়ি ছেলের বাবা হবে। সত্যি বলছো? সত্যি বলছো ফুলটুসি? আমি তোমাকে বিয়ে করলে ছেলের বাবা হবো? সত্যি ফুলটুসি? আমি ছেলের বাবা হবো? ফুলটুসি, ফুলটুসি তুমি চলে যাও না। আমি চললাম, আমি চললাম, তোমার আমি চললাম। তোমার কোথায় ঠিকানা তুমি বলে যাও ফুলটুসি। চলে যাও না, চলে যাও না ফুলটুসি। হ্যাঁ, এতক্ষণ আমি তাহলে কি স্বপ্ন দেখছিলাম? এখনো অনেক না, আবার একটু ঘুমায়। বাবা এখনো ওঠেনি, আমার টাকা লাগবে। বলি, এই ঘরের মধ্যে আমি একা একা ঘুমাচ্ছি। হ্যাঁ, আমার পাঁচটা বউ থাকতে কেউ কোনো খবরও নিল না। মরদটা কি করছে, বেঁচে আছে না মরে আছে, এটাও খবর নিল না। আজকে সব কোটাকে আমি তাড়াবো। হ্যাঁ, শুধু শুধু আমার অন্ন ধ্বংস করা হচ্ছে। কেউ তো একটা সন্তানের মা হতে পারলো না। হ্যাঁ, দাঁড়াও, আমি তাড়াচ্ছি। আমি সারা রাত কত স্বপ্ন দেখি। হ্যাঁ, হ্যাঁ, স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখলাম আমাকে বাবা বাবা বলে ডেকেছিল। আর আমি বাবা হব। কি মজা, আমি বাবা হব। কিন্তু ফুলটুসির সন্ধান যে আমি জানি না, তাকে কোথায় আমি খুঁজে বার করবো? এই যে আপনার দিকে বলছি, হা করে আমার দিকে তাকিয়ে না থাকে। কেউ যদি ফুলটুসির সন্ধান পেয়ে থাকেন, তাহলে আমাকে সেই নম্বরে 9696696900 নম্বরে খবর দেবে। কেমন? আরে এমনি এমনি নয়, এই ফুলটুসির যে খবর দিতে পারবে তাকেও কিন্তু আমি মোটা টাকা দেব। কেমন? মনে থাকে যেন। ডাক্তারবাবু, পেশেন্টের চোখের অবস্থা কেমন দেখলেন? দৃষ্টি ফিরবে তো? দেখুন, 50-50 চান্স আছে। মানে সব রকম টেস্ট আমি করে নিয়েছি, এখন শুধু রিপোর্ট আসার অপেক্ষা। তবে ট্রিটমেন্টে চোখ উনি ফিরে পেতেও পারেন, হয়তো নাও ফিরে পেতে পারেন। আচ্ছা আচ্ছা। সুস্মিতা, বাবার হাত ধরে নিয়ে একটু বাইরে বসো তো মা, আমি ডাক্তারের সঙ্গে কথা বলি আসছি। বলছি ডাক্তারবাবু, দৃষ্টি না ফিরলে চোখের কি কিছু ব্যবস্থা? চোখের ব্যবস্থা মানে ধরুন সেটা সহজে সম্ভব হয়তো হবে না,
আই ব্যাংকে ধরুন স্টক সেভাবে থাকে না। এবার কেউ যদি স্বইচ্ছায় চক দিতে চায় সেটা আলাদা কথা, সেটা সময় সাপেক্ষ আর কি। বুঝলাম। আচ্ছা ডাক্তারবাবু, কেউ যদি জীবিত অবস্থায় স্বইচ্ছায় তার একটি চোখ দান করে তাহলে? জীবিত অবস্থায় মানে ধরুন একটা চোখ বলে কথা, তো জীবিত অবস্থায় যদি কেউই রাজি হয়তো হবে না। ধরে নিন আমিই দিলাম। আপনি দেবেন? চোখ বলে কথা আপনি দিয়ে দেবেন? কেন, দেওয়া কি কিছু অসম্ভব? না মানে আপনি সজ্ঞানেই কথাটা বলছেন তো? হ্যাঁ, আমি সজ্ঞানেই বলছি, স্বেচ্ছায় দিতে চাই। আচ্ছা একটা কথা বলুন তো, পেশেন্টের সাথে আপনার রিলেশনটা মানে সম্পর্কটা ঠিক কি? কেন, রিলেশন ছাড়া কি চোখ দেওয়া যাবে না? তা নয়, আসলে চোখ তো নিজের অন্তরঙ্গ মানুষই দিতে রাজি হয় না, আর আপনি দিয়ে দেবেন। তবে একটা উপদেশই আমি আপনাকে দেব, সিদ্ধান্তটা একটু ভাবনা চিন্তা করেই নেবেন। আমি সমস্ত চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে এসেছি, দুটো চোখের মধ্যে একটি চোখ আমি ওনাকে দিতে চাই। আচ্ছা ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। আপাতত রিপোর্টটা আসুক, এখন এত শত ভেবে দরকার নেই। যদি রিপোর্ট পজিটিভ না হয় তখন দেখা যাবে। আচ্ছা এনি আপনি এখন আসুন। বলছি ডাক্তারবাবু, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। আবার কি হলো? এই যে আমি যে চোখ দেবো সেটা যেন কেউ জানতে না পারে। আচ্ছা আমি আচ্ছা পেশেন্টও না। বেশ বেশ, আমি বুঝতে পেরেছি, অসুবিধা হবে না, আসুন। ঠিক আছে, আসছি তাহলে। আমি আপনাকে বলেছি না আমায় আপনি বলে বলবেন না, আপনি আমার কাকার মতো। হয় না ডাক্তারবাবু, আমি একজন অত বড় নাম বড় ডাক্তার, আর আমি একজন সম্বলহীন দুর্বল হয়ে আপনাকে আমি আসছি তো, আপনারা আবার কিভাবে ধরলেন? আপনি কে? আপনি কে? কথা বলছেন না, কে আপনি? বাবা বলছি না অন্য কেউ নয়, দাদু। আপনার কণ্ঠস্বরটা যেন খুব চেনা চেনা বলে মনে হচ্ছে। আমি শুভজিৎ, আমাকে চিনতে পারছেন না? তুমি শুভজিৎ? তাহলে তোমার চোখে রঙিন চশমা কেন? তাহলে কি ঠিক ধরেছেন আঙ্কেল, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ডাক্তার তো আমি চিনি না আঙ্কেল। আমার দাদা মশাই হন উনি, মাসিমণির শ্বশুর মশাই। উনি হচ্ছেন ম্যাডাম, উনি হচ্ছেন আমার নিজের পরম আত্মীয় আপনজন। ওই যে বিভাস প্রভাস আছে না, বিভাস প্রভাস। আর বলতে হবে না। আঙ্কেল, আপনি এদিনে কোথায় ছিলেন? আপনাকে খোঁজার জন্য তো আপনার ছেলেরা হন্যে হয়ে অনুসন্ধান চালাচ্ছে। তুমি কে মা? তোমার কণ্ঠস্বরটা আর সম্বন্ধে এত কথা বলছো? দাদু উনি। আমি বনশ্রী, সুস্মিতার স্কুলের টিচার। আঙ্কেল, আপনার জন্য একটা গুড নিউজ আছে। বলো বলো বলো। আপনার ছোট ছেলে প্রভাস, সে তো মস্ত বড় পুলিশ ইন্সপেক্টর হয়েছে। আমার প্রভাস চাকরি পেয়েছে। সে আর বেকার নয়, আমার প্রভাস চাকরি পেয়েছে, পুলিশ ইন্সপেক্টর। তাকে না জানো আমি কতদিন দেখিনি, আমার খুব দেখতে ইচ্ছা করছে, আমার খুব দেখতে ইচ্ছা করছে। না 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 না, আমি কি বলছি? আমি তো কাউরি বাবা নয়, আমার কেউ নেই, আমি তো অনাথ, আমি তো অনাথ, আমি তো অনাথ, আমি অনাথ, আমি অনাথ, আমি তো অনাথ। দাঁড়ান আঙ্কেল, আপনি তাহলে আমায় মিথ্যা বলেছিলেন? আপনার তো সন্তান পরিবার সবই আছে। ডাক্তারবাবু, আঙ্কেল এই মিথ্যা বলার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি। আসলে কি জানেন, উনি পরিবারে অশান্তির জেরে এই পরিস্থিতির শিকার হয়েছেন। যাই হোক, আমরা এই চেম্বারে যে আমি আমার এই আঙ্কেলকে খুঁজে পাবো, তার জন্য আমাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, উনি আমার বাড়িতে অসুস্থ স্ত্রীকে নিয়ে থাকেন, আর আমার এই চেম্বারের দেখাশোনা উনিই করেন। আর বলতে হবে না, আপনাকে শুধু অশেষ ধন্যবাদ নয়, আপনার পায়ে কোটি কোটি প্রণাম। এই মহান ব্যক্তিকে আপনি যে আশ্রয় দিয়েছেন, এর জন্য আমাকে অশেষ ধন্যবাদ। দেখুন প্লিজ, মানে প্রণাম জানিয়ে আমায় অপরাধী বোধ করাবেন না। মানে ধরুন, এটা একটা মানুষের সামাজিক ও লৈকিক কর্তব্য। ডাক্তারবাবু, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আজই এই আঙ্কেল আর আন্টিকে নিয়ে যেতে চাই। না বাবা, আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না বাবা, তোমার সঙ্গে যেতে পারবো না। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আর এখানে আমি খুব ভালো আছি, আর আমাকে এই ডাক্তারবাবু খুব ভালোবাসেন। আঙ্কেল, আপনি না বলবেন না?
নিজের দুই ছেলের বাড়ি যেতে চান নয় যাবেন, কিন্তু আপনার এই ছেলেকে আপনি ফিরিয়ে দেবেন না আঙ্কেল। তা হয় না মা, একবার যখন কেন হয় না? আপনি অন্ধ, অসহায়, এই দুর্বল বলে আপনি আমার সঙ্গে যাবেন না? চুপ করো, তুমি অন্ধ হতে পারো না। তুমি যদি অন্ধ হয়ে যাও সবাই অন্ধকার আধারে তলিয়ে যাবে। না না, আমি তোমাকে চোখ দেবো, তুমি আমার চোখে দেখবে। ডাক্তার বাবু, এই শুভজিতের আঙ্কেল, এই শুভজিৎ বাবু আসলে কে? ইনি তো সাধারণ মানুষ হতে পারেন না। এই একটা মানুষের জন্য আপনারা আপনাদের এই প্রধান অঙ্গ চক্ষু দ্বিতীয়বার ভাবছেন না? ডাক্তার বাবু, আঙ্কেল, আমি আপনাকে যেমন সম্মান করতাম, ভালোবাসতাম, বিশ্বাসও করতাম যথেষ্ট, আপনাকে ছাড়া আমার পক্ষে খুবই যন্ত্রণাদায়ক হবে। তবে আমি আপনাকে একটা কথা বলতে পারি, এই শুভজিৎ বাবুকে আপনি ফিরিয়ে দেবেন না। যতদূর বুঝলাম ইনি আপনার নিজের ছেলের থেকেও কম নন। বেশ, আপনি যখন বলছেন তখন আমি যেতে রাজি আছি ডাক্তারবাবু। তবে আমার একটা শর্ত আছে। বলুন কি শর্ত? আমার তো নিজস্ব কোনো ঘর বাড়ি নেই। আমি আপনাদের ঘরে থাকাকালীনে যেন আমার ছেলেরা আমাকে যেন যাওয়ার জন্য কোনো জবরদস্তি না করে, এইটাই আমার শর্ত। আপনার ছেলে এসে যদি জবরদস্তি করে তার উত্তর তো আপনার কাছে, কিন্তু আপনার এই ছেলে যে তো করবে না সেই ব্যাপারে আমি নিশ্চিন্ত থাকতে পারি না আঙ্কেল। ডাক্তারবাবু, তাহলে আর বলতে হবে না, আপনাদের যাওয়ার জন্য আমার শুভকামনা রইল। মা, শুনেছো সুস্মিতার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে? জানি জানি, মানে শুনেছি। জানো তো আমাকে বলনি? তোকে বলে কি হবে? কি করবি তুই? কি করবো মানে? আমি যাব না, যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? অত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আর আমি যাব না? বললাম তো যাবি না। কেনই বা যাবি? কিসের জন্য যাবি? তুই কি ভুলে গেছিস তোদের ডিভোর্সের কথা? হ্যাঁ, আমি ভুলে গেছি ডিভোর্সের কথা। ওই ডিভোর্স আমি মানি না। তোমরা কি মনে করেছো যে কাগজ কলমে বিচ্ছেদ হলে অন্তরের বিচ্ছেদ ভালোবাসার বিচ্ছেদ হয়ে যাবে? তোর এই কথাগুলো এখন মূল্যহীন। চিৎকার চেঁচামেচি করে গলা ফাটালেও ডিভোর্স স্বামী তো আর বর্তমান হয়ে যাবে না। তোমাদেরকে আমি 1 মাস সময় দিচ্ছি পাস্ট হাজবেন্ড থেকে প্রেজেন্ট হাজবেন্ড করার। কি করে করবে, কোন প্রসেসে করবে সেটা তুমি জানো, কারণ এই কুকর্মটা তুমি করিয়েছো। যদি না পালে এই জীবন আমি রাখবো কি রাখবো না তখন দেখতে পাবে। তোর ওই অন্ধ স্বামী নিয়ে জীবন কি কাটবে? শুনে আমরা নতুন করে কিছু জল খাবে? না, খেয়ে এলাম গো। আমি পরাজিত হয়ে গেলাম সুজাতা। জীবনের এই প্রথম হার কি জিনিসে প্রথম উপলব্ধি করলাম আমি। দেখো, তুমি তো ভেঙে পড়লাম। ব্যবস্থা একটা না একটা ঠিকই হবে। আচ্ছা, বাবু কি বলতে চাইছে? বান্টির জামিনটা হয়ে যাবে তো? ধারাটা খুব কঠিন দিয়েছে সুজাতা। উকিল বলছে 3 মাসের আগে কিছু করা সম্ভব হবে না। আমার তো প্রচন্ড টেনশন হচ্ছে। ছেলেটা আমার কি খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে না জানি, কতই না অত্যাচার হচ্ছে উপর। আমার খুব কষ্ট হচ্ছে গো। কষ্ট কি আমার কম হচ্ছে সুজাতা? কিন্তু কি করব বলো? দুটো জামাই থাকতে কেউ একবার তোমার কি পর্যন্ত কেউ করলো না। থামো তুমি। ওই কুরাঙ্গার শুভজিতের নাম আমার সামনে একেবারে করবে না। তাছাড়া ও এখন আমাদের জামাই নয়, ডিভোর্স জামাই। শুভজিৎ নাহি ডিভোর্সি, কিন্তু বিভাস তার কি কোনো কর্তব্য ছিল না? সেটা একবার খবর পর্যন্ত নিল না। স্কুটি নিয়ে বেরিয়ে গেল, জিজ্ঞাসা করলাম শুনতেই পেল না। কোথায় গেল? ওর কথা ছাড়, ওর খবর কি? একাই এসেছিস? হ্যাঁ, আগে বলো ভাইয়ের খবর কি? জামিন কবে? না রে মা, জামিন করানো যাচ্ছে না। আর বিভাস তো এই ব্যাপারে কোনো কিছু তদারকি করছে না। আর তোমাদের বিভাস সে আর ওকে দেখে কেমন যেন লাগছে। হয়েছে তোর?
কি আর হবে, এই মৌমিতার ভালোবাসা এখন ফিকে পড়ে গেছে। তার এখন মা বাবার প্রতি দরদ আর ভালোবাসা একবারে উতলে উঠেছে। কি করতে চাইছে বিভাস? ব্যাপারটা কি? আজকের ঘটনায় শোনো, কুন্তল বাবু এসেছিলেন তাদের কাজের ব্যাপারে কথা বলতে। সে পরিষ্কার জানিয়ে দিল সে আর তাদের সাথে কোনো কাজ করবে না, কারণ ঘুষ নেওয়া নাকি অপরাধ। তাই সে আর তাদের সাথে কোনো আপোষ করবে না। তিনি আর কি করবেন, ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলে গেলেন। তাই ওই শুভজিতের সাথে হাঁটতে চাইছে বিভাস? হ্যাঁ, ঠিকই ধরেছো মা। তা যদি বিভাস করে থাকে তাহলে জানবো তার সুমতি হয়েছে। খবর পেয়েছে চিকিৎসায় জামাইবাবু দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, তাই তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবে। তুমি চুপ করো, সুমতি আমি বের করছি। এদিকে তার একমাত্র শালা সে আছে জেলবন্দি, তাকে ছাড়ানোর কোনো চেষ্টাই নেই। আর মা বাবার প্রতি দরদ যেন একবারে উতলে উঠছে। আচ্ছা, তোমার মুখে তো এই সুর মানায় না। সুজাতা, আমার কি মানায় আর কি মানায় না এ ব্যাপারে ব্যাখ্যা করার মতো সময় কিন্তু এখন আমার নেই। কিন্তু মনে রাখো, তুমি আমাকে চুপ করে রেখে এই সংসারের উন্নতি নয় অবনতি করেছো, ক্ষতি করেছো। কি বললে তুমি? আমি এই সংসারে ক্ষতি করেছি, অবনতি করেছি? এই এত বড় কথাটা তুমি বলতে পারলে? ঠিকই বলেছি। তুমি আমাকে প্রথম থেকেই চুপ করিয়ে রেখে পঙ্গু করে রেখেছো। সঠিক বলার সুযোগটাও তুমি আমাকে দাওনি। তুমি শুধু আমাকে ইনকাম করার মেশিন হিসেবে ব্যবহার করেছো। তোমার সাহস তো কম নয়। আমাকে তুমি বাবা, তুমি এসব কি বলছো মাকে? ঠিকই বলছি। আর সাহস, এই সাহস যদি আমি আগে দেখাতে পারতাম তাহলে আজ এই সংসারটা জলে ভেসে যেত না। তোমার কথা শুনে আর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই সাহস দেখিয়ে যদি সঠিক সিদ্ধান্তটা আগে নিতে পারতাম তাহলে এই ছেলে মেয়েদের শিক্ষায় দীক্ষায় মানুষ করে সমাজের বাজার মধ্যে একটা পরিস্থিতি তৈরি করতে পারতাম। তুমি কি বলতে চাইছো? আমি কি তাদের শিক্ষা সংস্কার দিয়ে মানুষের মতন মানুষ করিনি? করেছো, তবে মানুষ নয় ও মানুষ। তুমি যদি প্রকৃত মানুষ করতে পারতে তাহলে ওই ছেলেটা জেলের আসামি হতো না, আর মেয়েটা বিবাহিত হয়েও সে আজকে বিধবার জীবন যাপন করতে হতো না তাকে। এর জন্য তুমি আমাকে দায়ী করেছো? বাবা, মা, তোমরা এসব কি শুরু করেছো? দেখ, ভাল লাগে না। বাড়িতেও যা, এখানেও তাই। আমি চললাম। আমি না হয় রাগের মাথায় না বুঝে ডিভোর্স দিয়ে নিয়ে চলে এলাম, কিন্তু তুমি কি করলে? তুমি একবারে না এসে ডিভোর্স দিয়ে নিয়ে চলে গেলে। না, আমি আর তোমার সঙ্গে বসতে পারছি না। আমার একটু প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার একটু বিশ্রামের দরকার। আমি বিশ্রামে চাই। আমার একটু অফিসে কে প্রভাস? তুমি বলুন আপনি। আমরা এখন অন ডিউটিতে আছি, আমাদের কাজ করতে দিন। তাছাড়া আমাদের কাছে কোনো আপনজন আত্মীয় নয়, আমরা আমাদেরকে ডিউটি করতে দিন। বলুন ম্যাডাম, আমাদের বাড়ি আসার কারণ? আমি না, স্যার বলবেন। ভরদস্তি গঙ্গই বাবু, আপনার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আমরা আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে এসেছি। অফিসার, কি জন্য অ্যারেস্ট করা হবে আমি কি জানতে পারি? অবশ্যই জানতে পারেন, তবে এখানে নয়। কেন এখানে নয়? কেন? দেখুন, কি অপরাধ, কি দোষ এর কোনো রিপোর্ট নেই। হেড অফিসের অর্ডার আছে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার। ডিটেলস জানতে হলে থানায় গিয়ে জেনে নেবেন। অবশ্যই জানতে তো আমাকে হবেই, না জানলে আমি তো অ্যারেস্ট করতে দিতে পারি না। দেখুন, পুলিশের কাছে বাধা হয়ে দাঁড়াবেন না। পুলিশের কাছে বাধা হয়ে দাঁড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ, সেহেতু আপনি বাধা হয়ে দাঁড়াবেন না। না, কোনো মতেই না। বর্ণালী, ওনাদের কি অপরাধ জানিয়ে দেন। স্যারের পারমিশন যখন পেয়ে গেছি তখন শুনুন। যেদিন টাকাটা চুরি হয় সেদিনই ছেলে তার বাবার কাছে টাকাটা জমা রাখছে, সেটা সিসিটিভিতে ধরা। না, কখনো নয়। সেই টাকাটা আমারই দেওয়া টাকা, সে আমাকে ফেরত দিচ্ছিল। দেখুন, এসব প্রশ্নের উত্তর আমার নয়, এর বিচার কোর্টে হবে। আপনি যদি
করে নির্দোষী প্রমাণ করতে পারেন তাহলে আপনাকে কোর্ট সসম্মান সহিত রায় দেবে। চলুন, আর আমি কোনো বাধা হয়ে দাঁড়াবো না। বর্ণালী, ওনার হাতে হ্যান্ডকাপ পরাবেন না, হাতেও ধরে নিয়ে যাবেন না। ঠিক আছে স্যার। দেখেছো সুজাতা, দেখেছো মানুষ আর অমানুষের মধ্যে তফাৎটা? চলো।